স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ আজ বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের সামনে দেয়া হবে নতুন দলের ঘোষণা। নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম আর হাসনাত আবদুল্লাহ। লক্ষ্য জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষায় দেশ গঠন। ৫ই আগস্ট বাকবদল হয় বাংলাদেশের ইতিহাসের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারান শেখ হাসিনা। গঠন হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির সংগঠকেরা পরিকল্পনা করেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের। গেল ২৪শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৮শে ফেব্রুয়ারি জাতীয় সংসদের সামনে বেলা ৩টায় নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। দিনক্ষণ জানানোর পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। তরুণদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন। মুখ্য সংগঠক হিসেবে থাকছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আহ্বায়ক কমিটিতে থাকবেন ১০০-রও বেশি সদস্য। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে বোতলজাত সয়াবিন তেলের সংকট অনেক দিন ধরে চলছে। এরপর গত ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়। শুল্ক কর কমানো ও আমদানির পরও তেলের সংকট কাটেনি। সব মিলিয়ে রমজানে বড় সংকট হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। এই মুহূর্তে বাজারের খবর জানাতে চট্টগ্রামের কাজী দেউরি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। এছাড়াও আমাদের সাথে রংপুর এবং ঢাকার মহাখালী থেকে যুক্ত হবেন সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি চট্টগ্রামে। মুজিব, বাজারের বোতলজাত তেলের সরবরাহ কেমন দেখছেন? এছাড়া রমজানের প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দরদাম কেমন? প্রথমে একটু পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। প্রতি বছর সারা দেশে রমজানে বোতলজাত সয়াবিন তেলের চাহিদা থাকে ৩ লাখ মেট্রিক টনের মতো। কিন্তু এই বছর গত ৪ মাসে চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসের যে তথ্য আমরা পেয়েছি, সারা দেশে ৪ লাখ মেট্রিক টনের মতো তেল আমদানি হয়েছে। কিন্তু সেই পরিমাণ তেল এখন পর্যন্ত খুচরা পর্যায়ে অর্থাৎ বাজারে এখনও আসেনি এবং যারা খুচরা পর্যায়ে ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে তারা কোনো ধরনের তেল পাচ্ছেন না এবং সরবরাহকারী যারা আছেন মূলত উৎপাদক পর্যায়ে যারা বৃহৎ পরিসরে তেল সরবরাহ করে থাকেন তারা সেভাবে তেল সরবরাহ করছেন না। তারা বলছেন যে এক ধরনের কৃত্রিম সংকটের কথা তারা বলছেন। কিন্তু আমরা যখনই পাইকারি বাজারগুলোতে যাচ্ছি তারা বলছেন যে ডিলাররা ঠিক সময়ে আসছেন না, সরবরাহ দিচ্ছেন না। তো মোটা দাগে এক ধরনের সংকট আসলে রয়ে গেছে। গত ৪ মাস ধরে পুরো চট্টগ্রামে এই চিত্র দেখা যাচ্ছে। আমরা কাজী দেউরি বাজারের একটি দোকানে আছি, সেই দোকানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের সয়াবিন তেলের এখানে করা নেই, প্রদর্শনীতে রাখা নেই। যাও গুটি কয়েক পাওয়া যাচ্ছে তা মানে যে দাম আসলে এখানে গায়ে মূল্য রয়েছে তার থেকে ২ থেকে ৩ গুণ দামে আসলে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। একজন ক্রেতা আছে, তার কাছে একটু জানতে চাই বাজারের আসলে কি পরিস্থিতি। আমরা তথ্য দেখছি যথেষ্ট আমদানি হচ্ছে, আপনারা পাচ্ছেন কিনা? আমরা আসলে বাজারের মধ্যে সোয়াবিন তেল আপনার বোতলজাত সোয়াবিনের একটু সংকট বেশি। বিশেষ করে আপনার সিটি গ্রুপে গত ২ মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি। জাস্ট কিছু দেয় ওরা, ১ লিটার ২ লিটার এগুলো দেয়, ১ কার্টন ২ কার্টন দেয়। আর রূপসাদা কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। আর বাজারের আপনার দ্রব্যমূল্য বলতে সব কিছু গত বছরের তুলনায় এবছর আপনার স্বাভাবিক আছে। আপনার গত বছরের তুলনায় এবছর এসে আপনার ছোলা, পেঁয়াজ, আদা, রসুন,
আপনার চিনি এগুলো সব গত বছর তুলনায় 20 থেকে 30 টাকা কম আছে। শুধু বাজারে সোয়াবিন তেলেরটা একটু সংকট আছে। আপনাকে ধন্যবাদ। শুনছিলেন যে আমরা একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে সার্বিক চিত্রই আসলে এটা যে সবখানেই বোতলজাত সয়াবিন তেলের এক ধরনের সংকট চলছে, তবে অন্যান্য ছোলা, চিনি, ডাল সহ অন্যান্য যে সমস্ত ভোগ্যপণ্য রমজানের চাহিদা থাকে সেগুলোর কিন্তু যথেষ্ট সরবরাহ হচ্ছে এবং গত বছরের চেয়ে 10 থেকে 20 টাকা দাম কম রয়েছে। তবে ভোক্তারা বলছেন যে এই শেষ সময়ে বাজার তদারকিটা আরও বাড়ানো দরকার, যাতে করে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কারসাজি করতে না পারে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবরাখবর। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই রংপুরে রয়েছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, রংপুর অঞ্চলে ভোজ্য তেল ও রমজানের প্রয়োজনীয় পণ্যের দাম কেমন এবং অন্যান্য পণ্যেরও কেমন দেখছেন সরবরাহ? শান্তা, আসলে ভোজ্য তেলের যে বোতলজাত সয়াবিন তেল সেটির কিছুটা সংকট রয়েছে, তবে এই সংকট তীব্র নয়। যারা আসলে রেগুলার কাস্টমার, অর্থাৎ সবসময়ই যে দোকান থেকে যারা বাজার সদাই করেন, যে নিয়মিত ক্রেতারা রয়েছেন, তারা সেই দোকানগুলো থেকে যে ভোজ্য তেল বা সয়াবিন তেল বোতলজাত সেটি কিনতে পাচ্ছেন। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সংকট দেখা দিয়েছে। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা যে বিষয়টি বলছেন যে ভোজ্য তেল একেবারে সংকট নেই, অনেকগুলো কোম্পানি থাকায় পরিবেশকরা তাদেরকে প্রায়ই ভোজ্য তেল দিচ্ছেন। অন্যদিকে রমজানের নিত্যপণ্যের বাজারের কথা যদি বলি, এবছর কিন্তু খেজুরের শুল্ক কমায় এবং সরবরাহ বাড়ায়, খেজুরের দাম কিছুটা কমেছে, ছোলার দামও কমেছে। একই সাথে যদি আমরা বলি যে অন্যান্য যে নিত্যপণ্য রমজানের বাজার রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকাংশেই কমে এসেছে। সয়াবিন তেল এই মুহূর্তে লিটার যেটা সেটি আসলে বোতলজাত যেটা 175 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পাম অয়েলের দাম কিছুটা কম, সরিষার তেলের দাম কমেছে। অর্থাৎ প্রত্যেকটি বাজারে কিন্তু মূল্য তালিকা যেটি, সেই মূল্য তালিকা কিন্তু টানানো হয়েছে এবং বাজার মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আমরা ভোক্তা অধিকার এবং প্রশাসনের ঊর্ধ্বতনদের কিন্তু আমরা অভিযান দেখছি। এবং কাঁচা বাজারের কথা যদি বলি তাহলে এবছর কিন্তু আমরা দেখেছি দাম কিছুটা বেড়েছে, শসার দাম বেড়েছে এবং সেখানে আমরা পেঁয়াজের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে, বেগুনের দাম বেড়েছে, তবে লেবুর দামটা আকাশচুম্বী বেড়েছে। প্রায় প্রতি হালি লেবুতে 20 টাকা করে দাম বেড়েছে। একটু কথা বলতে চাই আপনার সাথে, কি অবস্থা রমজানের বাজারে? রমজানের বাজার তো মোটামুটি গতবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তুলনামূলক গতবারের তুলনায় খেজুরের দাম কম, ছোলার দাম কম, আনুষঙ্গিক সবকিছুই বাজার স্থিতিশীল আছে এবং চিনির বাজার স্থিতিশীল আছে। সয়াবিন তেলের কি অবস্থা? সয়াবিন তেল আপনার দাম বাড়ে নাই। আমাদের বোতলজাত তেলগুলো যেমন 5 লিটার তেল রূপচাঁদা 850 টাকা, 1 লিটার 175 টাকা। এই দাম ঠিক থাকলেও আসলে সংকট কিছুটা রয়েছে শান্তা, এবং তারা যেটি বলছেন সয়াবিন তেল কিনতে গেলে এই পরিবেশকরা সাথে অন্য সহ কিছু দ্রব্য তাদেরকে চাপিয়ে দিচ্ছে। সব মিলে বাজার কিছুটা স্থিতিশীল, মাছ মাংসের দাম কিছুটা বেড়েছে, তবে সব মিলিয়ে গতবারের তুলনায় মানুষের মধ্যে স্বস্তি রয়েছে। শান্তা। মাজেদ, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম ঢাকার বাইরের খবর, এবার জেনে নেব ঢাকার রাজধানীর মহাখালীর বাজারের খবর। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোস্তফা মাহবুব। মোস্তফা, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ভোজ্য তেলের বাজার এবং অন্যান্য তেল সহ অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলোর দামের কি পরিস্থিতি? সামনে তো রমজান, বিস্তারিত জানান। প্রথমেই যে কথাটি বলতে চাই, আমার সহকর্মী মাজেদ মাসুদ যেমনটা বললেন যে নিয়মিত ক্রেতাদের জন্য সংকট নেই, কিন্তু অন্য কেউ কিনতে আসলে সংকট। আসলে বাজার যেটি বলে চাহিদা এবং যোগানের মধ্যে যখন চাহিদা মাত্রই কোনো পণ্য পাওয়া যায় না, সেটি আসলে সংকট। সেটি মুখ চেনা ক্রেতা হোক বা অচেনা ক্রেতা হোক, আপনার হাতে টাকা থাকলে আপনি বাজারে যাবেন, পণ্যটি চাইবেন এবং পাবেন। এই পরিস্থিতিটি না থাকাটার মানেই হচ্ছে সংকট। সেই ক্ষেত্রে রাজধানীর বাজারে বলতে চাই, এখানেও কিন্তু বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট রয়েছে। আমার সঙ্গে একজন বিক্রেতা আছেন, তার কাছে একটু জানতে চাই। অন্য অনেক সময় আমরা তো দেখেছি যে আপনাদের দোকানে অনেক তেল থাকে, সাজানো থাকে। আজকে সয়াবিন তেলের একেবারেই নজরে আসছে না 2-1 বোতল, কেন এই পরিস্থিতি হলো? তেল এখনো পরিপূর্ণভাবে আসছে না। যদি তীর আসে তো রূপচাঁদা না, রূপচাঁদা থাকলে পুষ্টি না, পরিপূর্ণ তেল কোনো কোম্পানি দিচ্ছে না। নিয়ন্ত্রক সংস্থাগুলো বিশেষ করে ভোক্তা অধিকার সহ অন্যান্যরা বলছে যে তারা এটা নিশ্চিত করেছে কোম্পানিগুলোর কাছ থেকে যে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে, খুচরা বিক্রেতারাই আসলে কারসাজি করছে। এটা আসলে ভুল। আমাদের কালকে রূপচাঁদা দিয়েছে 3 কার্টন, তার সাথে পলাশ চাল দিয়েছে 1 বস্তা, কিন্তু রূপচাঁদা না, রূপচাঁদা থাকলে 3 না
বাজারে যতগুলো কোম্পানি, বিভিন্ন কোম্পানি পুষ্টি স্টারশিপ এখন নাই বাজারে, কিন্তু এখন বর্তমানে কিছু রূপচাঁদা তেল দিচ্ছে টুকটাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলেন মৌসুমী, বাজারে কিন্তু যে পরিমাণ সরবরাহ থাকার কথা সেই সরবরাহ কিন্তু নিশ্চিত করা যায়নি। একটি তথ্য আপনাকে দিতে চাই, স্বাভাবিক সময়ে দেশের বাজারে প্রতি মাসে প্রায় 1,60,000 টন তেল, ভোজ্য তেল প্রয়োজন হয়, কিন্তু রমজান উপলক্ষে যেমনটা ভোক্তা অধিকার সংস্থা জানিয়েছেন প্রায় 3 লাখ টন চাহিদায় কিন্তু এটি পরিণত হয়। অর্থাৎ স্বাভাবিক সময়ে যেটি 1.5 লাখ টন বা 1,60,000 টন, সেটি কিন্তু প্রায় 3 লাখ টনে গিয়ে দাঁড়ায় এই রমজানের চাহিদা। তার বিপরীতে কিন্তু প্রায় 3,89,000 টন আমদানি করা হয়েছে। অর্থাৎ এই পরিমাণ তেল কিন্তু বাজারে মজুদ আছে দেশের বাজারে, কিন্তু সেটি খুচরা বাজারে বা ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হয়নি বা হচ্ছে না। সেক্ষেত্রে আসলে এই যে সংকটটা কোথায় বা কোন জায়গায় আসলে কারসাজি হচ্ছে সেটি কিন্তু এখন খুঁজে দেখার বিষয়। এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর বাজারে ভোজ্য তেলের যে সংকট চলছে সেই তেলের সংকটের খবর। মাহবুব, আপনাকে ধন্যবাদ। শত কোটি টাকার হাজার হাজার টন পণ্য নিয়ে সাগরে ভাসছে অসংখ্য লাইটারের জাহাজ। রোজায় দাম বাড়ানোর কৌশল হিসেবে ভাসমান লাইটার জাহাজগুলোকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে আমদানিকারকদের বিরুদ্ধে। পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য নিয়ে দেশি বিদেশি মাদার ভেসেল প্রথমে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। সেখানে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাসের পর নৌপথে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে প্রায় 1,500 লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করা হয়। এর মধ্যে অনেক লাইটারেজ জাহাজ আমদানি পণ্য নিয়ে সাগরে ও নদীতে ভাসছে। এদিকে লাইটারেজ জাহাজের সংকটে বন্দরের বহিনঙ্গরে মাদার ভেসেল থেকে পণ্য খালাসে আংশিক অচলাবস্থা তৈরি হয়েছে। বাজারে পণ্যের কৃত্রিম সংকট তৈরি হলে প্রভাব পড়বে ভোক্তাদের উপর। শুধু লাইটারিংয়ে না, আপনার গুদামজাত ক্ষেত্রেও এই জিনিসটা হচ্ছে, ট্রাকের ক্ষেত্রেও হচ্ছে। যেখানেই টাকাটা অ্যাড হবে, খরচটা অ্যাড হবে, সেটা কিন্তু ওই দিনের শেষে ভোক্তা আপনার পকেট থেকেই যাবে। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য লোডের পর লাইটার জাহাজগুলোকে 72 ঘন্টার মধ্যে জলসীমা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সরবরাহ যেন নির্বিঘ্নে থাকে এবং বাজারে যেন এটার কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, যাতে ওইভাবে যাতে কেউ সুযোগ না পায়, সেই জন্য আমরা একটা আদেশ জারি করেছি। এখন এই আদেশটা, কর্তৃপক্ষের এই আদেশটা বাস্তবায়ন করবে আইন প্রয়োগকারী সংস্থা। এদিকে পর্যাপ্ত লাইটারেজ জাহাজ না পাওয়ায় বহিনঙ্গরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে। প্রতিটি জাহাজের পরিচালন ব্যয় বাবদ দৈনিক গচ্চা দিতে হচ্ছে $15,000 মার্কিন। মাসুদুল হক, টিভিসি নিউজ, চট্টগ্রাম। নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি নাগরিক আত্মপ্রকাশ আজ। সংবাদের শুরুতে এমনটা জানিয়েছিলাম। বিকেল 3টায় রাজধানী মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদের সামনে দেয়া হবে নতুন দলের ঘোষণা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নিশ্চয়ই শান্তা, এটা কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে, যেহেতু গণ অভ্যুত্থানের অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই গণ অভ্যুত্থানের যে তরুণ, সেই তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ হচ্ছে, সেটা উপলক্ষেই কিন্তু মানিক মিয়া এভিনিউ শেষ সময়ের যে প্রস্তুতি, সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুতি চলছে এখনো। যেহেতু বিকাল 3টা থেকে মূল যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হবে, এর মধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ শেষ দিকে এসে অনেকেই এসেছেন। নেতৃবৃন্দ যারা আছেন বা যারা এই সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু প্রত্যেকে যাদের জায়গায় বা যাদের অবস্থান থেকে কিন্তু তারা এই শেষ মুহূর্তে কাজ পরিচালনা করছেন। একটু জানিয়ে রাখি যে হচ্ছে এই আত্মপ্রকাশ যে ঘটছে, সেটা কিন্তু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগেই যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে, সেটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে পদে আছেন আখতার হোসেন কিন্তু নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী এবং সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক এবং সাজিজ আলমকে উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে কিন্তু চূড়ান্ত করা হয়েছে। এবং এই রাজনৈতিক দল যেটা চূড়ান্ত হচ্ছে, আমরা যতদূর জানতে পেরেছি প্রায়
লাখের মানুষ বা অতিথি তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও প্রধান উপদেষ্টাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন তাদেরকে কিন্তু প্রত্যেকেই এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই যে তরুণদের বা এই গণ অভ্যুত্থানের যে বিপ্লব, সেই গণ অভ্যুত্থানের বিপ্লবটাই ধারণ করা এবং কি এই ধারণের মাধ্যমেই এই যে নতুন যে দলটি আত্মপ্রকাশ হতে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড সবকিছু মিলে বলা যায় যে এইখানে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই কিন্তু যারা কমিটিতে আছেন বা যারা অনুষ্ঠান কমিটিতে আছেন তারা কিন্তু প্রত্যেকে প্রত্যাশা করছেন। তো এই ছিল এখান থেকে শান্ত সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। উচ্চ আদালতের রুল জারির পরও স্বপদে বহাল দুর্নীতি দমন কমিশনের 4 মামলার আসামি বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুদক মনে করছে স্বপদে বহাল থাকলে নষ্ট হতে পারে গুরুত্বপূর্ণ আলামত। রুলের পর বেবিচক বলেছে দোষী সাব্যস্ত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের 3টি বিমানবন্দর থেকে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গত 27 জানুয়ারি 4টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার পর সংস্থাটি জানায়, অনুসন্ধানে আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সহ 19 জনের নামে মামলা করেছে তারা। আর এই মামলার অন্যতম আসামি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান। দুর্নীতির 4 মামলার আসামি হলেও হাবিবুর রহমানের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 23 ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট। তবে উচ্চ আদালতের রুলের পরেও হাবিবুর রহমান রয়েছেন বহাল তবিয়তে। জানা গেছে, হাবিবুর রহমান সহ 19 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার তদন্ত চলছে, পাশাপাশি তার সম্পদের অনুসন্ধানও করছে দুদক। মামলার আসামি হয়ে কিভাবে এখনও বহাল তবিয়াতে রয়েছেন হাবিবুর রহমান, বেবিচক চেয়ারম্যান জানালেন, আদালতে অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। দুদকের মামলা হলে কিন্তু কেউ আসামি না, যতক্ষণ পর্যন্ত ওনার ভিতরে তদন্ত প্রমাণিত না হয় এবং তাদের ভিতরে চার্জশিট ফ্রেম করা হয়। চার্জশিট ফ্রেম না, চার্জশিটটা আদালতে উপস্থাপন করতে হয়। সেই উপস্থাপন আদালত যদি মনে করেন যে ওনার বিরুদ্ধে এনাফ এভিডেন্স আছে, ওনাকে বিচার করা যেতে পারে, তখনই কিন্তু শি ইজ এখন যখন গ্রহণ করে তখন কিন্তু ইমপ্লিকেটেড অ্যান্ড আই এম সাপোজ টু সাসপেন্ড হিম। দুর্নীতি মামলার আসামি হয়ে কর্মস্থলে স্বপদে বহাল থেকে তদন্তে ব্যাঘাত ঘটালে গ্রেপ্তার করতে পারবে তদন্তকারী কর্মকর্তা, বললেন দুদক মহাপরিচালক। তদন্তকারী দল যদি মনে করেন যে কোনো আসামি পদাধিকার বলে অফিস প্রদান হয়ে যদি তদন্ত কাজে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি করেন কিংবা অভিযোগ প্রমাণে সহায়ক সাক্ষীদেরকে কোনো ভয়ভীতি প্রদর্শন করেন, এই ধরনের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা মনে করলে তিনি সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করতে পারেন। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশে থাকা দুর্নীতি মামলার বিভিন্ন আসামি রয়েছেন দুদকের নজরদারিতে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর শেওড়াপাড়ায় কাঁচা বাজারে আগুনের শতাধিক দোকান পুড়ে গেছে। ঈদ ও রমজান ঘিরে এসব দোকানে মজুদ ছিল লাখ লাখ টাকার পণ্য। রাত 1টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের 8 ইউনিটের 40 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। রাত 1টার দিকে আগুন লাগে শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনের পাশের এই কাঁচা বাজারে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। আগুন বাড়তে থাকলে আরও 5টি ইউনিট কাজে নামে। ওই বিল্ডিং এ লাগছে, হয়তো বা গার্মেন্টসে, না হয় নিচের বাজারে, শুকনা বলতে কাপড় পর্যন্ত গার্মেন্টসই। জড়ো হয় উৎসুক জনতা। তাদের সরাতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনী। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। এর মধ্যে পুড়ে যায় বাজারের শতাধিক দোকান। অনেকগুলো মুরগির দোকান আছে, মনে হয় 20-25টার কম না। আর ওই পাশে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে, এই সামনে দিয়ে কয়েকটা মুদি দোকান আছে। মুদি দোকানে চাউল ডাউল বা এভরিথিং যেগুলো থাকে এই। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অনেক সময় ইলেকট্রিসিটি বা অসাবধানতায় সিগারেটের থেকে অথবা মশার কয়েল এগুলি থেকে আগুন ধরতে পারে। এগুলি আমরা তদন্ত করে দেখছি। না, এখানে কোনো সমস্যা হয়নি, যেহেতু রাতের বেলা রাস্তাঘাটও ক্লিয়ার ছিল এবং আমাদের খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে। ব্যবসায়ীদের দাবি, দোকানে ঈদ ও রমজান ঘিরে মজুত ছিল লাখ লাখ টাকার পণ্য, সব পুড়ে ছাই। আমাদের শোরুমে আমরা বাইরে আছি, উপরে প্রচুর ধোঁয়া, এখনো আগুন উঠে নাই, বাট অনেক ধোঁয়া, অনেক। 5 তলার এই ভবনটির নিচে কাঁচা বাজার, যেখানকার বেশিরভাগই ফল এবং মুদির দোকান। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।
ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। এতে আছে ইউনিক ডিজাইনের অ্যালুমিনিয়াম ব্লেড, তাই বাতাস ছড়ায় প্রতিটি কোণায়। ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বিশ্বে অন্যতম দূষিত বায়ুর দেশ বাংলাদেশ, যেখানে বায়ু দূষণ পরোক্ষভাবে হয়ে উঠেছে অনেক রোগে জড়ানো মানুষের মৃত্যুর কারণ। অনেকে ভুগছেন হৃদরোগ, অ্যাজমা সহ ফুসফুসজনিত নানা রোগে। চিকিৎসকরা বলছেন দূষণ কমাতে সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা। পরিবেশ অধিদপ্তর বলছে বায়ু দূষণের উৎসগুলো বিস্তৃত ও জটিল হওয়ায় রাতারাতি কমিয়ে আনা সম্ভব নয়। জনস্বাস্থ্যের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জীবিকার প্রয়োজনে প্রতিদিন সকালে কর্মব্যস্ত মানুষ ছুটছেন শহরের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত। তবে শহরের ধুলাবালি আর দূষিত বাতাসে অনেকেই হয়ে পড়ছেন অসুস্থ। দূষিত বায়ুর প্রভাবে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে মিরপুরের লাভলিকে। রাস্তাতে এমনিতেই প্রচুর ধুলাবালি থাকে, তারপর আবার গাড়ির কালো ধোঁয়া থাকে, এই সমস্ত একটু সমস্যা হয়। তার মতো কর্মক্ষেত্রে আসা যাওয়ার পথে নানা সমস্যায় ভুগতে হয় সাধারণ মানুষকে। যতক্ষণ বসে থাকবো অক্সিজেন লাগাইয়া ততক্ষণ আমার কাছে ভালো লাগে, অক্সিজেন খুললে অন্যরকম লাগে। চিকিৎসকরা বলছেন ফুসফুস সংক্রমণ, হৃদরোগ, হাঁপানি, অ্যাজমার মতো নানা রোগের পেছনে নীরব ঘাতক হিসেবে কাজ করছে দূষিত বায়ু। বাংলাদেশে বায়ু দূষণে জনস্বাস্থ্যের ওপর প্রভাব বিষয়ে ফিনল্যান্ড ভিত্তিক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার বলছে বায়ু দূষণ রোধ করা গেলে প্রতি বছর বাংলাদেশে 1,02,456 জনের মৃত্যু ঠেকানো সম্ভব হতো। স্টেট অব গ্লোবাল এয়ারের 2024 সালের প্রতিবেদন বলছে শুধু 2021 সালেই দেশে 2,35,000 মানুষের মৃত্যু হার মানে বায়ু দূষণের কাছে। নন স্মোকার লোকের মধ্যেও অসুখের সংখ্যা বাড়ছে। যাদের ফুসফুস আগে থাকতেই অসুস্থ, এই খারাপ মানের বাতাস গ্রহণ করার ফলে তাদের যে নিজস্ব অসুখগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিকেশনস বা জটিলতা দেখা দেয়। এই সুযোগে ভাইরাস বা অন্যান্য জীবাণু আক্রান্ত রোগও বেড়ে যায়। স্টেট অব গ্লোবাল এয়ারের 2024 সালের প্রতিবেদন আরও বলছে 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় বায়ু দূষণে। শিশুদের প্রথমত দূষিত বাতাসে সে এক্সপোজড হচ্ছে, যার জন্য তার কিন্তু বারবার রেসপিরেটরি ইনফেকশন বেশি করে হচ্ছে এবং যত বেশি ইনফেকশন হবে তার ফুসফুসের কার্যক্ষমতা কমে যাবে। তবে জনস্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে কোনো গবেষণা বা তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। কর্মকর্তারা বলছেন জাতীয় বায়ুমান ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছে সরকার। ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে, একটি কম্প্রিহেন্সিভ। সেই জন্য আমাদের একটা টার্গেট দেওয়া হয়েছে যে কী পরিমাণ বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা হবে, এবং এটা খুব অ্যাম্বিশিয়াস টার্গেট। সবাই মিলে যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে সম্ভব। দূষিত বায়ু থেকে নিজেকে রক্ষা করতে মুখে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন জটিল রোগের জন্য দায়ী এক নীরব ঘাতকের নাম বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন ধীরে ধীরে দূষণের মাত্রা কমিয়ে আনা না গেলে তা হতে পারে যে কোনো বয়সী মানুষের মৃত্যুর অন্যতম কারণ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। চীন থেকে আমদানিতে নতুন করে আরও 10% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চীনা পণ্যে 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি 4 মার্চ থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যে ঘোষিত 25% শুল্ক কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে অভিবাসন এবং মাদক পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ দুটি রাজি হওয়ায় 1 মাসের জন্য শুল্ক স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার চেষ্টা চালাচ্ছে কানাডা ও মেক্সিকো। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।